শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল আমার মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে আমি শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর বন্ধুরা, প্রত্যেক দিন যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, দেখবে উঠেই না প্রথমেই মনে পড়ে যাবে কি কি কাজ আজকে আমরা করব। আমার তো এটা ভীষণভাবে মনে হয়। রাতেবেলা হয় ভেবে রাখি, আর না হলে ঘুম থেকে উঠে চোখটা খুলি, মানে উঠে বসিও না, তখন ভাবতে থাকি যে কী কাজ দিয়ে আজকে শুরু করব। কাজ তো করতেই হবে যতই একা থাকি না কেন। আর বন্ধুরা, আমরা তো বড় লোক নই, মানে আমার মতন যারা তোমরা আছো সবাই কিন্তু আমরা মধ্যবিত্ত। তো আমাদের তো সবার কি বলো তো, ডাস্টিং করার লোক রাখার কিন্তু ক্ষমতা নেই। আর যখন আমরা পারবো, তার থেকেও বড় কথা যে দেখো আমার যা বয়স আছে এখনও আমি সব ডাস্টিং ফাস্টিংয়ের কাজগুলো আমি করতে পারি। তো যারা করতে পারো, মানে যারা একটুখানি মানে ব্যয়বহুল না করে নিজের সাধ্যের মধ্যে আমরা থাকতে চাই, তারা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারো। কারণ সব ঘর তো একসাথে করলে প্রেশার পড়ে যাবে, তখন একটা একটা করে আমাদের স্বামীদের আয়ের কথাটাও ভাববো, তার সাথে কী বলতো নিজেও যে অল্প অল্প করে কাজ করে নিজেরও শরীরটাও ভালো থাকলো, আর জিনিসটা নিজের হাতে পরিষ্কারও থাকলো। এগুলো করলে কিন্তু আমাদের আয় যে ব্যয়, তার কিন্তু যে একটা তালিকা থাকে না, সেটা কিন্তু ঠিক থাকে, আর সংসারের ব্যালেন্সটাও ঠিক থাকে। হ্যাঁ, আমার হাউস হেল্পার আছে, তোমরা বলতেই পারো, তবে হ্যাঁ, আমি কিন্তু হাউস হেল্পারকে ডাস্টিং করার জন্য একদমই রাখিনি। আমি রেখেছি বাসন মাজা, ঘর মোছা, আদার্স যে ছোটোখাটো কাজ আছে সেগুলো। রেগুলার বেসিক কিন্তু তাকে ডাস্টিং করার জন্য যে চার্জ হয়, সেই চার্জ কিন্তু আমি তাকে দিই না। সেই কারণে কিন্তু চার্জ যে মানে আমি তাকে দিয়ে করাবো রেগুলারলি, সেটা কিন্তু একদমই নয়। কারণ আমি ভেবেছি আমি যতক্ষণ পারবো সেই চার্জটা না দিয়ে, সেই চার্জটা যদি আমি কিছুটা সেভিংস করি, তাহলে কিন্তু আমার সংসারে সেটা উন্নতি হবে। কারণ আমার মেয়ের পড়াশুনোর যে খরচ, সেখানে তো আমাকে অনেকটা ব্যয় করতে হয়। সেই ব্যয়টাকে কিন্তু ব্যালেন্স করার জন্যই আমি এইভাবে আমার সংসারের মানে কাজকর্মগুলো কিন্তু নিজের হাতে দায়িত্বগুলো আমি নিয়ে নিয়েছি। আর এইভাবেই না আমাদের সবারকে কিন্তু কম বেশি তাদের স্বামীর আয়ের দিকে তাকিয়ে ব্যালেন্সটা ঠিক করতে হবে। আর এটা যদি আমরা না করি না, দেখো আমরা প্রত্যেকেই তো একটা মানে কী বলবো, যে আমাদের সবারই একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমরা সেটাকে সব সময় কিন্তু চাই যে আমাদের স্ট্যাটাসটা বজায় থাকুক। তো বজায় থাকতে গেলে কি করতে হবে, কিছু কিন্তু তোমাকে মেনে চলতে হবে সিস্টেমগুলো, কারণ আমাদের কারোই কিন্তু অনেক অনেক টাকা বা কালো টাকা নেই। তো সেই জন্য এইভাবে যদি তোমরা করো, তাহলে তোমাদের যে একটা লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটাও বজায় থাকলো, আবার তোমরা কি বলো তো নিজের কাজগুলো কিছুটা নিজেরাও করে সেভিংসও কিছু মানে আমরা করলাম। এর ফলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে। কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের কিন্তু আয় থাকবে একটা সীমিত, কিন্তু আমাদের দেখবে শখ থাকে অসীমিত যাকে বলে। তো সেই অসীমিত আর সীমিতর মাঝখানে ব্যালেন্স যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা পারবো না। কারণ আমরা দেখবে মধ্যবিত্তরা না খুব বাড়ি ঘর সাজাতে বা ভালো জামা কাপড় পরতে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। এটা প্রত্যেকের মধ্যে দেখবে মনে হয় যেন এটা করলে আমরা সবচাইতে কিন্তু বেশি সুখ বা শান্তি পাই। তো সে কারণে কি হয়, আমরা ব্যালেন্সগুলো ঠিক করতে পারি না। তো যাই হোক, আয়ের খরচ আর ব্যয়ের খরচে যদি ব্যালেন্সটা এভাবে ঠিক রাখতে পারি, তাহলে কিছুটা কিন্তু আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, আমরা সেটাকে মেনটেন করতে পারবো। আর বন্ধুরা, মেয়ের রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে একদম ঝেড়ে মুছে দিয়ে আমি তারপরে চলে আসলাম। আর তোমরা কারা কারা আমার সঙ্গে একমত জানিও। আর বন্ধুরা, একটা কথা বলে নিই যে আমি তো তোমাদের কমেন্টসে প্রত্যেকেরই চেষ্টা করি উত্তর দেওয়ার, এবং দেইও। কখনো কখনো তোমাদের যদি উত্তর আমি দেখবে তোমরা হয়তো পাওনি, মানে একবার কমেন্টস করেছো তোমরা, তারপরে আর একবার কমেন্টস, ওই একই কমেন্টসের মধ্যে তোমরা দুবার কমেন্টস করেছো আমাকে। তো অনেক সময় কি হয় বলো তো, আমার কিন্তু মোবাইলে না নোটিফিকেশন দেয় না ওই একই কমেন্টসের উপরে দুবার করলে। তো সেই সময় না কী হয় বলো তো, মানে এটা খুবই কম হয়, মাঝে মাঝে, তখন হয়তো আমি খেয়াল করি না নোটিফিকেশান না পেলে। আর যদি তোমরা আবার আলাদা এক্সট্রা করে কমেন্টস করো, তাহলে কিন্তু সেটা নোটিফিকেশানটা না আমি কিন্তু পেয়ে যাই। তো যদি কখনো মাঝে মাঝে তোমরা আমার রিপ্লাই না পাও, ভাববে যে আমি সেই নোটিফিকেশানটা পাইনি, মানে একই কমেন্টসের উপরে আর একটা কমেন্টস করলে পরে এটা কিন্তু মাঝে মাঝে মানে আমার সাথে হচ্ছে। তো বাই মিস্টেক তখন কিন্তু তোমাদের রিপ্লাই আমি দিতে পারি না, হয়তো আমি দেখিই না সেটা। হয়তো 7 দিন 8 দিন পরে গিয়ে কোনো একটা সময় গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ একটা তোমরা করেছিলে কমেন্টস। তো যদি রিপ্লাই না পাও, তাহলে কিন্তু তোমরা সেরকমটাই ভাববে।
আর ওই দেয়াল ঘড়িটার কিন্তু ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, তো আমি সেটা পাল্টে দিলাম। আর সকালবেলা কলা, আমুল দুধ নিয়েছি কিছুটা, আর চিড়ে। তোমরা কারা কারা খাও এইভাবে খেয়ে দেখো, দারুণ স্বাদ লাগে। আমার তো চিড়ে খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর কি। আর এখন দুপুরে রান্নায় চলে আসলাম। আর এই রান্না সম্পর্কে এক দিদিভাই আমাকে কমেন্টস করেছে, সেটা তোমাদের না বললেই নয়। কল্যাণী দিদিভাই, সে লিখেছে যে আমাকে, তোমার এত গুণ কি বলবো, ভাষা খুঁজে পাই না। আর দিদিভাই লিখেছে যে আমার অনুরোধ রইল, রান্নার সময় কি মশলা দাও একটু বলবে। আর সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তোমার রান্না আর পুজো দেখতে খুব ভালো লাগে। তো দিদিভাই, আমি তোমার জন্যই বলছি। তেলের মধ্যে দেখো আমি দিয়ে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর কিন্তু আমি আলুগুলোকে আমি একটু বয়েল করা আলু দিয়ে ভেজে নিচ্ছি। সবসময় কম তেলে খেতে চাই বলে একেবারে জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা বসাই। আর মশলাটাও কিন্তু আমি দিয়ে দিই, আলাদাভাবে আলু কখনো তুলে নিই না, কারণ এতে কিন্তু তেল মশলা প্রচুর লাগে। আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়েছিলাম, তারপর জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি একটুখানি কষিয়ে নিলাম। মানে ওই অল্প তেলের মধ্যে যা হয় জল দিয়ে দিয়ে কষাই, কারণ হচ্ছে বেশি তেল খাওয়াটা ভালো নয় বলে। তো দিয়ে এইভাবে যখন ফুটে ওঠে, ও হ্যাঁ, আর এর মধ্যে না আমি যখন ওই কাঁচা লঙ্কা, টমেটো আর দিয়েছিলাম আদা, তখন ওর মধ্যে কিন্তু আমি কয়েকটা এলাচ আর কয়েক টুকরো, মানে ছোটো ছোটো টুকরো আমি দিয়ে দিয়েছিলাম দারচিনি। তো এর ফলে কী হয়, খেতে কিন্তু দারুণ টেস্টও লাগে। দেখতে তো যাই হোক, আমি যেহেতু লাল লঙ্কা দিই না, একরকম লাগে দেখতে, কিন্তু খেতে যে ঝোলটা, এই ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি থাকে। তো দিদিভাই, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, যে তোমার আমার জিনিস তো ভালো লাগে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আর রান্না কেন বলো তো দিদিভাই, আমি বলি না, কারণ রান্না তো আমরা সবাই কম বেশি জানি, সেই কারণে না আমি মানে ওটাকে আর ডিটেলসে ভেঙে বলতে চাই না। এর আগেও তুমি বলেছিলে না, আরও কেউ একজনও বলেছিল, আমি ভুলেই যাই আসলে রান্নার সময় বলতে। যাই হোক, আমি বলে দিলাম। আর মাঝে মাঝে যখন মনে থাকবে আমি অবশ্যই তোমাকে বলবো যে কি কি দিলাম। আর এই উচ্ছে সেদ্ধ এখন আমি করেছি, আর এই মাছের ঝোলটা করেছি। আর ওটা চাল কুমড়োর সবজি বন্ধুরা, ওটা কিন্তু কালকের, তো একটু বেশি হয়ে গেছিলো, একটা গোটা চাল কুমড়ো আমি করে নিয়েছিলাম। যে রোজ রোজ করতে ভালো লাগে না, তো ভাবলাম থাক, একটু বাসিই খেয়ে নেবো। বাসি তবে আমি একদমই খাই না, তোমরা দেখতেই পাও। যাই হোক, বেশ গরম গরম ভাতে কিন্তু ভালোই লাগছে খেতে। আর উচ্ছে সেদ্ধটা কিন্তু আমি নুন ছাড়া মেখে একদম গোটাই, মানে ওটা খেয়ে নিয়েছি ওইভাবে। আমি কিন্তু এর মধ্যে নুন দিইনি, কারণ কাঁচা নুন খাওয়া আমার জন্য কিন্তু একটু ক্ষতিকর আছে। আর এখন এসছি আমি, মানে ধরো 4টে 4:30 এরকম বাজে বিকেল। আর বন্ধুরা, সামনেই কিন্তু একদম জগদ্ধাত্রী পুজো খুব ঘাড়ের গোড়াতে আমাদের কৃষ্ণনগরে কিন্তু এসে আছে। আর এই সময় কি হয় তোমাদের সবাইকে আমি বলে দিই, যারা মানে কেউ যদি আমার কাছে আসতে চাও, তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে বাস কিন্তু এসে আমাদের কৃষ্ণনগর যে বাস স্ট্যান্ড আছে সেখানে ঢুকতে দেয় না। অনেক আগে কালেক্টরি বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু আটকে দেবে। প্রায় এটা 4-5 দিন ধরে কিন্তু চলবে। তো জগদ্ধাত্রী পুজোর মধ্যে কেউ যদি আসো, তাহলে মানে বাসে করে, তাহলে কিন্তু তারা আমার অবধি পৌঁছতে তাদের অনেক কষ্ট হবে। আর যদি তারা আগে আসো, তাহলে তোমরা এর মধ্যেই এসো। আর যদি আসার হয়, মানে যদি পরে হয়, তো তাহলে জগদ্ধাত্রী পুজোর একদম ভাসান টাসান সমস্ত চলে গেলে তারপরেই কিন্তু এসো। আর না হলে কাল পরশু এরকমের মধ্যেই তোমরা কিন্তু আসার চেষ্টা করো, কারণ জগদ্ধাত্রী পুজোতে কোনো দিনই কিন্তু বাসকে ঠিকঠাক আমাদের ঢুকতেই দেবে না কৃষ্ণনগরের ভেতরে। অনেক আগেই কিন্তু ওই বাসকে আটকে দেয়। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা অনেকেই বলে যে তুমি একা থাকো, কিভাবে একা ভালো থাকা যায় সেটা তোমার থেকে শিখি। এটা কিন্তু মানে ভীষণ তোমরা পজিটিভভাবে আমাকে দেখো। অনেকেই আছে এটাকে নিয়ে কিন্তু নিন্দের সুরে বলতে পারে, কিন্তু আমার মিষ্টি বন্ধুরা কখনো কিন্তু সেটা বলে না, আমাকে এত উৎসাহ দেয় না, আমি কিন্তু তখন আরও নিজের মন থেকে ভালো থাকার চেষ্টা করি। আর আসল ব্যাপারটা কী বলো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রায় 13-14 বছরের ওপরে, প্রায় 15 বছর তো বলবোই আমি কৃষ্ণনগরে আছি। তো দেখো, একদিন দুদিন স্বামী বাড়ি না থাকলে আমরা কি করি, রান্নাবান্না করতে চাই না, খাই না, ওই যা আছে একটা সেদ্ধ ভাত খেয়ে নিলাম। কিন্তু দীর্ঘদিন হলে সেটা তো আর তখন মানে ওই জিনিসটা হয় না, তখন কিন্তু তুমি একা একা থাকতেই শিখে যাবে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি ওই একা থাকতে থাকতে যে আর কি বলো তো ভীষণ শৌখিন, মানে হয়তো আমি কি বলো তো ফিনান্সিয়ালি দিয়ে শৌখিন হতে পারি না, কিন্তু মন থেকে ভীষণ শৌখিন, ভীষণ ভালোভাবে মানে থাকা, ভালো মানে ভাবে যেন আমি মানে সমস্ত সময়টুকু নিজে নিজে কাটাতে পারি, সেটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর সেইখান থেকেই না আমি শিখে গেছি একা
শেখা। আর এটা মনে রাখবে সব সময় যে আমাদের মেয়েদের ভালো রাখা থাকার যত প্রিয়জন মানুষই হোক না কেন, নিজেকেই নিজেরটা ভালো রাখার আর থাকার ব্যবস্থা করতে হবে। তোমার ভালো তোমার যত বড় প্রিয়জনই হোক না কেন, সে কিন্তু তোমার সাথ দেবে না, একবার দুবার বলবে, বারবার কিন্তু বলবে না। তাই নিজের ভালোটা নিজেকেই করতে হবে। আর বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।